সমগ্র অরুণাচল প্রদেশই ছবির মতন সুন্দর একটি রাজ্য, কিন্তু তবুও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের দিক থেকে তাওয়াং অরুণাচল প্রদেশের সবথেকে সুন্দর স্থান। একজন পর্যটকের মনের সমস্ত রকম চাহিদা মেটাতে সত্যিই তাওয়াংয়ের জুড়ি মেলা ভার। উত্তর পূর্ব ভারতে এসে একমাত্র অরুণাচল ছাড়া এই রকম সৌন্দর্য আপনি আর কোথাও পাবেন না। বরফে ঢাকা পাহাড়ি উপত্যকা, সুবিশাল পাহাড়ি ঝর্ণা, কালো হ্রদের জলে নীল আকাশের মেঘের ছায়া একদিকে যেমন পরিচয় ঘটায় নয়নাভিরাম অরুণাচলের সাথে, ঠিক তেমনি বৌদ্ধ ধর্মকেন্দ্রিক জীবনযাপন নিয়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে ভারতের বৃহত্তম তাওয়াং মনাস্ট্রি। তাওয়াংয়ে এসে ভারত চীন যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর অপূর্ব বীরগাথা একদিকে যেমন আপনার মনে সৃষ্টি করবে দেশমাতৃকার প্রতি সম্ভ্রম, তেমনি অতি সহজেই আপনি আকৃষ্ট হবেন অরুণাচলের মানুষদের সহজ সরল জীবনযাত্রা এবং অপূর্ব আতিথেয়তার প্রতি। তাই অরুণাচল প্রদেশ ভ্রমণে এই তাওয়াং ভ্রমণের দিনগুলি অবশ্যই বহুদিন আপনার চেতনাকে সতেজ রাখবে। অসাধারণ অসাধারণ। তাওয়াং ভ্রমণের ক্ষেত্রে আপনাদের অন্তত 3টি দিন হাতে রাখলে ভালো হয়। এর আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন গৌহাটি থেকে রওনা দিয়ে আমরা প্রথমে ভালুকপং এসে পৌঁছেছিলাম, তারপর ভালুকপং থেকে দিরাং এসে পৌঁছিয়ে দিরাংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিয়ে সেলা টানেল অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি তাওয়াং। আর এরপর পরপর 2টি পর্বে আপনাদের কাছে তুলে ধরব তাওয়াং ভ্রমণের বিভিন্ন দ্রষ্টব্য স্থান। তাহলে চলুন শুরু করি তাওয়াং ভ্রমণ। গুড মর্নিং। আজকে 29শে মার্চ 2025 শনিবার। তাওয়াংয়ে আজকে একটা ঝকঝকে সকাল। আর অরুণাচল প্রদেশে আজকে আমাদের 3য় দিন। আমরা গতকাল রাত্রে তাওয়াংয়ে এসেছি। তাওয়াংয়ে যে হোটেলটিতে আমরা রয়েছি এই হোটেলটির নাম সাংগ্রেইলি সেরেনি। এই হোটেলের রুমটা আপনাদের আগে দেখিয়ে নিই। গতকাল রাত্রে আমরা প্রায় এই 6টা নাগাদ এসে পৌঁছিয়েছি তাওয়াংয়ে। তো এই হোটেলটি আমাদের ট্যুর কিংডমের মাধ্যমেই বুকিং করা। এই হচ্ছে রুম, এটা সুইট রুম, বেশ বড় রুম, খুব সুন্দর রুম। হ্যাঁ, এক এক করে দেখাই। এইখানে দেখুন বেশ বড় সোফা সেট রয়েছে উইথ সেন্টার টেবিল, এখানে একটি বেড সাইড টেবিল, এখানে রুম হিটার, এখানে বেড যথেষ্ট বড়, অন্তত 3 জন আরামসে শুতে পারবে। ওইদিকে আরেকটি টেবিল, ইলেকট্রিক কেটেল, তার সাথে একটি ল্যাম্পশেড রয়েছে। আর এই হলো ওয়ার্ড্রব, এই যে ওয়ার্ড্রব, ওয়ার্ড্রবে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। আর এইদিকে একটি ডেস্ক, আর তার সাথে এখানে জগ, জলের বোতল, এখানে গ্লাস, আর এইদিকে টিভি। জলের বোতলটা আমরা কিনে এনেছি, ওরা দেয়নি। ও, জলের বোতলটা আমাদের না, আমরা কিনে এনেছি, ওদের থেকে এখনো চাইনি। আচ্ছা, চাইবো পরে। আর ঘরের এইখানে ডাস্টবিন রয়েছে, এইখানে ড্রেসিং টেবিল। তবে ঘরটি বেশ সুন্দর। চলুন বাথরুমটাও দেখিয়ে নিই। এই হলো বাথরুম, যথেষ্ট বড় বাথরুম, গিজার, বেশ বড় গিজার, এখানে আর যা যা প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে। ঘরটা বেশ ভালোই, তাই তো? হ্যাঁ, বেশ ভালো, পছন্দ। গতকাল রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারা রাত ধরেই প্রায় বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকালবেলায় বেশ ঝকঝকে ওয়েদার, বৃষ্টিও হচ্ছে না,
কিছু মেঘ রয়েছে কিন্তু সূর্যও উঠেছে, মাঝে মাঝেই সূর্য উঁকি দিচ্ছে এবং বেশ মানে যখন রোদটা পাচ্ছি বেশ ভালো লাগছে। রাত্রে গতকালে টেম্পারেচার ছিল প্রায় 4 থেকে 5 ডিগ্রি, কিন্তু এখন টেম্পারেচার প্রায় 14-15 ডিগ্রি মতন, একটা আরামদায়ক ওয়েদার। আর আমি এখানে এই ব্যালকনিতেই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এখানে ব্রেড বাটার আর তার সাথে অমলেট, এই ব্রেকফাস্ট করে নিয়ে আজকে আমরা রওনা দেব বুমলা পাস। বুমলা পাসে যাওয়ার জন্য একটা আলাদা পারমিশন করাতে হয়, সেই পারমিশন আমরা হোটেলকেই দায়িত্ব দিয়ে দিয়েছি। আধার কার্ড নিয়ে বা ভোটার কার্ড দিয়ে পারমিশন হয়, ওনারাই পারমিশন সব করিয়ে রেখেছেন এবং গাড়ির ব্যবস্থাও করে রেখেছেন। বুমলা পাসের সাথে এখানকার আরও কতগুলি সাইট সিইংয়ের স্পট রয়েছে, সেই জায়গাগুলিতেও একই সাথে ট্রিপটি হয়, সেইটা আপনাদের আমি দেখাবো। আর এটা কিন্তু এখানকার লোকাল গাড়ি নিয়েই আপনাদের করতে হবে। এখানে যে সিন্ডিকেটের গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে করতে হবে, আপনি যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি নিয়ে কিন্তু যাওয়া যাবে না। আর এই গাড়ির রেট নেয় 6,000 টাকা। তবে আপনারা যে ট্রাভেল এজেন্সির সাথে আসবেন, যেমন আমি ট্যুর কিংডমের সাথে এসেছি, তাহলে ওনারাই ব্যবস্থা করে দেবেন সমস্ত পারমিশনের, তারপরে এই আলাদা করে গাড়ির, এগুলো সব ব্যবস্থা ওনারা করে দেবেন। কাজেই এইসব হেডেক আপনাদের মাথায় নিতে হবে না। আমরা এখন রওনা দিচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। এই যে এই ইনোভা গাড়ি, এই গাড়ি আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই যে क्या नाम है तुम्हारा? থুপতেন। তা এই থুপতেন ও আমাদের নিয়ে যাবে বুমলা পাসে এবং তার সাথে আরও অন্যান্য সাইট সিইংয়ের জায়গাগুলিতে। এখন ঘড়িতে সময় 8:10। চলো। এই যে দেখুন, এখান থেকে তাওয়াংয়ের জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু দেখা যাচ্ছে। আপনারা যখন অরুণাচল প্রদেশে আসবেন তখন তাওয়াংয়ে আপনাদের 3 নাইট স্টে হবে। তার মধ্যে যেদিন আপনারা তাওয়াংয়ে এসে পৌঁছাবেন, পৌঁছতে বিকেল হয়ে যাবে, সেদিন তো আর কোথাও ঘুরতে পারবেন না, সেই রাত্রিটা থাকবেন এবং তারপরে 2 দিন আপনাদের হাতে থাকবে তাওয়াং ঘোরার জন্য। এর মধ্যে আমি বলবো যে প্রথম দিনই আপনারা বুমলা পাস ঘুরে নিন, মানে তাওয়াংয়ে যেদিন আপনাদের সেকেন্ড ডে হবে সেই দিনই বুমলা পাস ঘুরে নিন। কারণ বুমলা পাস হচ্ছে চায়না বর্ডার, সেখানে ওয়েদারও সবসময় ভালো থাকে না, আর সেখানে পারমিশনও মানে বর্ডার এরিয়ার পারমিশনও সবসময় পাওয়া যায় না। কাজেই প্রথম দিনটাতেই টার্গেট করবেন। যদি প্রথম দিন কোনো কারণে যেতে পারলেন না, তাহলে আপনাদের কাছে দ্বিতীয় দিনটা হাতে সময় থাকবে। তো আপনারা সেই অনুসারে প্রথম দিন বুমলা পাস করে নিন এবং তারপরের দিন আপনারা তাওয়াংয়ের লোকাল সাইট সিইং করবেন, মানে তাওয়াং মনাস্ট্রি এবং আরও যে জায়গাগুলি আছে সেগুলো তো ভিডিওতে দেখতেই পাবেন। সেই সকল জায়গাগুলি আপনারা তারপরের দিন করে নিয়ে আপনারা তারপরের দিন সকালবেলায় তাওয়াং থেকে আপনারা বেরিয়ে যাবেন বমডিলার উদ্দেশ্যে। এইভাবে আপনারা তাওয়াংয়ের যে ট্রিপটা সেই ট্রিপটাকে কমপ্লিট করবেন। অরুণাচল প্রদেশের বেশিরভাগ অংশই সেনাবাহিনীর অধীনে এবং সেই কারণে এখানে বেশ কয়েকটি জায়গায় যেতে গেলেই পারমিশন লাগে। আসলে অরুণাচল প্রদেশ ভারতের একটা গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী রাজ্য। এখানকার পশ্চিম দিকে ভুটান এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে চীনের সীমান্ত, পূর্ব দিকে মায়ানমার এবং দক্ষিণ দিকে শুধুমাত্র ভারত। সেই কারণে এর সীমান্তের গুরুত্ব প্রচণ্ড বেশি। আর এখানে কিন্তু মাইলের পর মাইল চলে যাবেন, একটা মানুষজনের দেখা পাবেন না। নিজের পক্ষে একটা চায়ের দোকান পর্যন্ত নেই। আমরা তো গত 2 দিন ধরে ঘুরছি, 2 মাইল 3 মাইল কেন আরও বেশি মাইলের পর মাইল চলে যাচ্ছে, একজন মানুষের মুখও দেখতে পাচ্ছি না। না, এটার একটা কারণ রয়েছে। কারণ অরুণাচল প্রদেশ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। এখানকার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন। জনঘনত্ব মানে কিন্তু হচ্ছে পার স্কোয়ার কিলোমিটার হিসাবে কতজন বাস করেন তার একটা হিসাব। এটার সাথে কিন্তু জনসংখ্যা নয়। জনসংখ্যার দিক থেকে আবার সর্বনিম্ন হচ্ছে সিকিম। গাছের ফাঁকে ফাঁকে কেমন বরফ জমে আছে। জায়গাটা মানে যেই পথ দিয়ে আমরা যাচ্ছি
পুরো জায়গাটা হচ্ছে রডোডেন্ড্রন গাছে ভর্তি। এখনো ফুল আসেনি, মানে ফুলটা ব্লুম করেনি, কিন্তু দেখতে পাচ্ছি 2-4টে যেগুলো দেখতে পাচ্ছি যখন ফুটে যাবে, মানে ধরুন এপ্রিল মাসের দিকে, এপ্রিল মাসের এই 10-12 তারিখ নাগাদ রডোডেন্ড্রন মোটামুটি ফুটে যায়, তখন কি অসাধারণ লাগবে এই জায়গাটা। আমি কল্পনা করছি আর কি, একদিকে বরফ, তার মধ্যে লাল লাল ফুল, কি অসাধারণ রূপ। আপনাদের আগের ভিডিওতেও বলেছি, আরও একবার বলে রাখি যে অরুণাচল প্রদেশে আসার বেস্ট সিজন হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত, এবং ওইদিকে সেপ্টেম্বর অক্টোবর। নভেম্বরের থেকে কিন্তু আবার বেশ ঠান্ডা পড়ে যায়। ধরুন আপনারা সেপ্টেম্বর অক্টোবরের আসার প্ল্যান করলেন, সেই সময় তো দারুণ লাগবে। বর্ষার পরে আরও সবুজ, ঝর্ণাগুলো আরও প্রাণবন্ত, খুব ভালো লাগবে। এই যে দেখুন, এই লেকটার নাম হচ্ছে পিটিসো লেক। কিরকম জমে গেছে দেখুন। আর এখন কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, প্রায় 14,000 ফিট, বুমলা পাস 15,300 ফিটের মতন উচ্চতা। প্রবল ঠান্ডা, বেশ ঠান্ডা। মাঝে মাঝে জানলার কাঁচ নামিয়ে ছবি তুলছি, যার জন্য আরও ঠান্ডা লাগছে। আর যার জন্য টুপি পরে নিয়েছি, জ্যাকেট পরে নিয়েছি, এই 3 লেয়ার জ্যাকেট। অনেকেই আমাদের জিজ্ঞেস করেন, কাশ্মীর ট্রিপের সময় তো প্রচুর মানুষ জিজ্ঞেস করেছেন যে আপনারা শীতের জায়গায় গেলে কি ইউজ করেন, এই জ্যাকেট বা শুজ। আমরা এগুলো সবই ডিক্যাথলনের জিনিসই ইউজ করি। আমি যে জ্যাকেটটি পরে আছি এটি 3 লেয়ার জ্যাকেট। এটি -10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত প্রোটেকশন দেয়, এবং বুবুও যেটা পরে আছে 3 লেয়ার জ্যাকেট, তাই তো? হ্যাঁ, আমিও যেটা পরে আছি 3 লেয়ার জ্যাকেট, এটাও -10 ডিগ্রি পর্যন্ত এর প্রোটেকশন দেয়। আমাদের কাশ্মীরে গিয়ে এই জন্য কোনো রকম সমস্যা হয়নি। আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে যে ওই বরফের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করেছি, কিচ্ছু সমস্যা হয়নি। হাতের গ্লাভস, পায়ের জুতো, প্যান্ট, মানে সমস্ত, মানে আমি আজকে তো যা পরে আছি সব ডিক্যাথলনের। তবে এটা ভাববেন না যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, আপনারা জিজ্ঞাসা করেছিলেন বলে আমরা তার উত্তরটা দিলাম আজকে ভিডিওর মাধ্যমে। এখন কিছুটা কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে। আমার কিন্তু কাশ্মীর ফিল হচ্ছে না, আমার সিকিম সিকিম ফিল হচ্ছে। সিকিমের রাস্তাটা এরকম ছিল, কাশ্মীরে তো অনেক গাছ আছে না, হ্যাঁ, সেটা তো এখানে পাওয়া যাবে না। এখানে একদম ন্যাড়া, পুরো একদম। এখানে আমাদের আর্মি থেকে পারমিশন চেক করলো, এই নিয়ে সেকেন্ড টাইম। আর প্রত্যেকটি পারমিশন চেকিং পয়েন্টেই ভিডিও করা যাবে না, সেখানে ক্যামেরা বন্ধ রাখতে হচ্ছে। আর আর্মির ওই পারমিশন চেকিং পয়েন্ট থেকে আমাদেরকে এই যে খেজুর দিলেন, বললেন মুঁহ মে রাখকে যাইয়ে।
আর তাওয়াং থেকে বুমলা পাস পর্যন্ত দূরত্ব 38 কিলোমিটার। সময় লাগে মোটামুটি ওই ধরে নিন 2 ঘন্টা মতো, 1.5 ঘন্টা মতো। আর এই রাস্তাতেই যেতে যেতে যা ভিডিও তুলে নিচ্ছি পথের সৌন্দর্য, সেগুলো আপনাদের দেখাচ্ছি। কেননা বুমলা পাসে পৌঁছিয়ে কিন্তু ওখানে ভিডিও অ্যালাউড নয়, ওটা পুরোপুরি চায়নার সাথে বর্ডার। সাদার মধ্যে সাদা বাড়ি করে রেখেছে, মানে আরবিরা যেমন সবুজের মধ্যে সবুজ করে রাখে, তেমন সাদার মধ্যে সাদা। আগায় হাম না, এই এসে আমরা পৌঁছে গেলাম বুমলা পাস। আমরা এসে পৌঁছলাম বুমলা পাস। এইখানে বুমলা পাসের এন্ট্রি পয়েন্ট, এইখান দিয়ে ঢুকে প্রথমে এন্ট্রি করতে হবে। এখানে কফি এবং চা বিক্রি হচ্ছে, 20 টাকা করে চা, 30 টাকা করে কফি। আমরা এই কফি নিলাম, একটু কফি খেয়ে চাঙ্গা হয়ে নিই, তারপরে এক একটা করে গ্রুপ করে নিয়ে যাবে বুমলা পাসের দিকে। আমরা এখন রয়েছি 15,200 ফুট উচ্চতায় বুমলা পাসে। বুমলা পাসে এই পর্যন্তই ছবি তোলা যায়, অর্থাৎ এখানে এই যে আই লাভ বুমলা লেখা রয়েছে এই পর্যন্তই ছবি তোলা যাবে, তার ওপারে আর ছবি তোলা যাবে না, পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া। এই বুমলা পাস অঞ্চল দিয়ে আগে তাওয়াংয়ের সাথে চীনের বাণিজ্য হতো, কিন্তু 1962 সালের পরে এই অঞ্চলে যখন চীনা আক্রমণ হয় তখন বারবার 3বার চীনা সৈন্যরা এই অঞ্চলে আক্রমণ করে এবং সেই সময় আমাদের ভারতীয় বীর সৈনিকেরা এই অঞ্চলকে চীনা আক্রমণকে প্রতিহত করে। 22 জন সৈনিক এখানে শহীদ হয়েছিলেন। এইখানে বুমলা পাস অঞ্চলে তারপরে 1962 সালের 21শে নভেম্বর সিজফায়ার হয় এবং সিজফায়ারের পরে উভয় দেশের আটক সৈনিকেরা পরস্পরের মধ্যে সেই সৈনিকদের বিনিময় করে এবং তারপরের থেকে এই অঞ্চলে বছরে মোট 9 বার এখানে 2 সেনাবাহিনীর অফিসিয়ালসদের মধ্যে এখানে সভা মিটিংও হয় এবং প্রতি বছর এই মিটিং অনুষ্ঠিত হয়। আর ট্যুরিস্টদের জন্য বুমলা পাসের একটি নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত খোলা রয়েছে, কিন্তু এই যে অঞ্চলটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই অঞ্চলের ওপারে কোনো ধরনের মোবাইল, ড্রোন, ক্যামেরা, ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউড নয় এবং যদি আপনি করেন আপনার মোবাইল যদি ওরা দেখতে পেয়ে সিজ করে নেয় তাহলে সেই মোবাইল কিন্তু সম্পূর্ণ ফরম্যাট করে তারপরে আপনাকে ফেরত দেওয়া হবে এবং সেটা আপনি সেদিন ফেরত পাবেন না, পরের দিন বিকেলবেলা এসে এনাদের অফিসিয়ালরা চেক ইন করার পরে তারপরে আপনি ফেরত পাবেন। কাজেই এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন। আরেকটি বিষয়, এই অঞ্চলে কিন্তু শ্বাসকষ্টের প্রবল সম্ভাবনা, সাথে কর্পূর রাখবেন, জল রাখবেন, সিপ সিপ করে অল্প অল্প জল খাবেন এবং এখানে এসে কিন্তু হুটোপাটা, দৌড়াদৌড়ি এইসব পারতপক্ষে করবেন না। 15,200 ফিট উচ্চতা, শ্বাসকষ্ট এখানে হতেই পারে। বুমলা পাসে যে জায়গাটিতে ছবি তোলার পারমিশন দেওয়া হয় সেখানেও কিন্তু বেশিক্ষণের জন্য ছবি তুলতে দেন না, ওনারা বর্ডারের দিকে মুখ করে কোনো ছবিই তুলতে দেন না।
নির্দিষ্ট কিছু এলাকা রয়েছে, সেইখানে সামান্য কিছু সময়ের জন্য ছবি তোলা যায়। এবং আপনারাও কিন্তু যথেষ্ট সচেতন থাকবেন। ওনারা আপনাদের একটা জায়গায় জড়ো করে তারপরে বর্ডার পর্যন্ত নিয়ে যাবেন, সেখানে আপনারা দেখতে পাবেন চীনা সৈনিকদের, আপনারাও দেখতে পাবেন, ওনারাও আপনাদের দেখতে পাবেন। এবং সেইখানে যাওয়ার আগে ওনারা কিন্তু বারবার করে আপনাদেরকে বলে দেবেন যে যাতে মোবাইল ক্যামেরা, ভিডিওগ্রাফি কোনো কিছু আপনারা না করেন। সেইটা কিন্তু খুব গুরুত্ব সহকারে শুনবেন, কেননা আপনার মোবাইল যদি ওনারা একবার নিয়ে নেন পুরো ফরম্যাট করে তারপরে কিন্তু ফেরত দেবেন। আপনাদের যে বলছিলাম যে ভারত চীন যুদ্ধের সময় সুবেদার যোগিন্দর সিংয়ের আত্মত্যাগের কথা, এবং সুবেদার যোগিন্দর সিং এই জায়গাটিতে তিনি লড়াই করেছিলেন এবং চীনা সৈনিকদের সাথে তার সেই বীরত্বপূর্ণ লড়াইয়ের নিদর্শন হিসাবে এইখানে একটি স্মৃতিস্থল নির্মাণ করা হয়েছে এবং এইখানেই ওনার চিতাভস্ম এখনও সংরক্ষিত রয়েছে। এই জায়গাটি সুবেদার যোগিন্দর সিং মেমোরিয়াল হিসাবে এখানে পরিচিত রয়েছে। সুবেদার যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। পরবর্তীকালে তাকে পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়েছিল। এইখানেই ওনার চিতাভস্ম এখনও সংরক্ষিত রয়েছে। সুবেদার যোগিন্দর সিংয়ের প্রতিকৃতি। এনারা ঈশ্বরের থেকে কোনো অংশে কম নন। इसके बारे में बता देता हूँ आपको। हाँ, इसके बारे में ही बताइए। ये फोटो उनकी वाइफ की है। हाँ, अच्छा। जो पंडित जवाहरलाल नेहरू के टाइम जो है उनको परमवीर चक्र से सम्मानित किया गया। এই যে এখানে সুবেদার যোগিন্দর সিংয়ের আপনারা প্রতিকৃতি দেখলেন, এই সুবেদার যোগিন্দর সিং যখন ভারত চীন যুদ্ধ হয়েছিল সেই সময় 23শে অক্টোবর তার আগের থেকে তিনি লড়াই করছিলেন এবং দুবার সেই যুদ্ধ মানে চীনা সৈনিকেরা তাদের প্রতিহত করার পরে ওনার কাছে গোলা বারুদ সব শেষ হয়ে যায়। সেই সময় তাকে নিচে রেজিমেন্ট থেকে বলা হয় যে ফিরে আসতে, কিন্তু তিনি ফিরে আসেননি, কারণ তিনি আন্দাজ করেছিলেন যে চীনা সৈনিকেরা তৃতীয়বার অ্যাটাক করবে এবং হয়েছিলও তাই। চীনা সৈনিকেরা তৃতীয়বার রাত্রিবেলা 10টার সময় এইখানে অ্যাটাক করেছিল এবং তার অস্ত্রশস্ত্র যতটুকু ছিল সেটা নিয়ে এবং শেষে তার বেয়োনেট সেই নাইফ সহ এই সুবেদার যোগিন্দর সিং তিনি চীনা সৈনিকদের সাথে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন। তার শরীরে 8টি বুলেট লেগেছিল। সেই শরীরে 8টি বুলেট লেগে থাকা অবস্থাতেও চীনা সৈনিকেরা যখন তাকে আটক করেন, আটক করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চান, কিন্তু তিনি সেই তথ্য দেননি। তখন এখানে সামনে এই যে পাথরটি রয়েছে, এই পাথরের সাথে বেঁধে তার উপরে অত্যাচার করা হয়, তার চোখ বের করে নেওয়া হয়, তার হাতের নখ তুলে নেওয়া হয়, এইভাবে তার উপরে অত্যাচার করা হয় এবং তারপরে তিনি এখানে শহীদ হন। এবং এইখানে এই মন্দিরেই তার সেই শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে এবং এখানে তার চিতাভস্ম সেইগুলি সংরক্ষিত রয়েছে। এই রকম বীর সৈনিকদের জন্যই আমরা দেশবাসী তারা নিরাপদে রয়েছি এবং এদের প্রতি গর্বে, এনাদের বীরত্বের প্রতি গর্বে আমাদের সত্যি মাথা নত হয়ে যায়। सुजलाम सुफलाम मलयज शीतलाम सुजलाम सुफलाम मलयज शीतलाम। অসাধারণ দেখলাম। দেখার তো নেই, আমার তো অনুভব করার ব্যাপার। শুধু মনে হচ্ছে, বারবারই একই কথা মনে হচ্ছে যে কিভাবে এই দুর্গম এলাকায় ওনারা মানে আমাদের সৈনিকরা এইভাবে থাকেন এখানে। কি যে কষ্ট এত বরফের মধ্যে, তারপরে এতটা উচ্চতা, শ্বাসকষ্ট তো আছেই। আর আমাদের ওই বর্ডার জোনে যিনি ব্রিফ করছিলেন, সমস্ত ঘটনার কথা বলছিলেন, উনি যে কতবার দৌড়াদৌড়ি করছিলেন ওইখান থেকে, আমরা তো বোধহয় একটু দৌড়াদৌড়ি করলেই হাঁপিয়ে মরে যাব। আর উনি বলছিলেন যে রোজ উনি সকালবেলা উঠে যোগা করেন আর কি। এই যোগাই একমাত্র বাঁচার উপায় ফুসফুসকে ঠিক রাখার জন্য, ব্রিদিং এক্সারসাইজ। सुखदाम वरदाम
বুমলা পাস দেখে এখন আমরা ফিরে যাচ্ছি। এখন আমরা যাওয়ার পথে সাঙ্গেস্তার লেক, মানে যেটি মাধুরী লেক নামে পরিচিত। ঘড়িতে এখন সময় 1:40। অনিন্দ যেটা বললো 1:40, ওটা চীনের টাইম দেখিয়েছে। ওটা একটা বিশেষ জায়গা ছিল, সেখানে চীনা টাইমটা দেখাচ্ছিল। আমাদের তখন বাজে হচ্ছে 11:10, মানে আমাদের সঙ্গে চীন দেশের সময়ের পার্থক্য হচ্ছে 2.5 ঘন্টা। বুমলা পাস থেকে এখন আমরা এসে পৌঁছালাম সাঙ্গেস্তার লেকে। তবে সবার কাছে এই লেকটি মাধুরী লেক নামেই পরিচিত। এইখানে কয়লা সিনেমার শুটিং হয়েছিল রাকেশ রোশনের, এবং তারপরের থেকেই এইখানে লেকটির নাম মাধুরী লেক হয়ে গেছে। লেকের চারপাশে এখন পুরো মেঘে ঢেকে গেছে। চারপাশের যে পাহাড়গুলো, যদি মেঘ না থাকতো তাহলে পাহাড়গুলো দেখতে পেলে এই জায়গাটা আরও সুন্দর লাগতো। বেশ রোদ ঝলমলে ওয়েদারে জায়গাটা বেশ ভালো লাগে। এই যে চারপাশের পাহাড়, তার সাথে মোটামুটি একই সমতলে এই অঞ্চলটি ছিল বলে মনে করা হয়, এবং এই জায়গাটি ভূমিকম্পের ফলে জায়গাটি একটি অবনমিত অঞ্চলে পরিণত হয়েছে, মানে জায়গাটি বসে গেছে এবং বসে গিয়ে এই লেকটি তৈরি হয়েছে। যখন এই অঞ্চলটি সমতল অঞ্চলের সাথে ছিল, তখন যে গাছগুলি ছিল সেই গাছগুলিই এখানে এখন এই লেকের মধ্যে জেগে রয়েছে। এই গাছগুলির অস্তিত্বই প্রমাণ করে যে এই অঞ্চলটি একসময় সমতল অঞ্চল হিসেবে ছিল। মাঝে মাঝে একটু রোদ উঠছে, আর তখন কি যে সুন্দর লাগছে, কিন্তু ক্ষণিকের জন্য সেটা, তারপরেই মিলিয়ে যাচ্ছে। আর পরিযায়ী পাখিগুলো এখন গুড়ির উপরে ছিল এতক্ষণ, এখন আমার নিচে ভেসে বেড়াচ্ছে। দুর্দান্ত দেখতে। আমরা তো খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছি, হলুদ রং, অসাধারণ দেখতে। ওই যে দেখো, এই মাধুরী লেকের সামনে ইন্ডিয়ান আর্মির একটি রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এখানে। আমরা নিয়েছি ছোলে ভাটুরা। অ্যাকচুয়ালি পুরি সবজি চেয়েছিলাম, তো বললো পুরি সবজি আর ছোলে ভাটুরা সব একই। এছাড়াও ম্যাগি পাওয়া যায়, সিঙ্গাড়া পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, চা কফি তো পাওয়া যায়। এটাই মোটামুটি ভালোই। যারা সিঙ্গাড়া খাচ্ছে তারা বলছে খারাপ, না আমার টেস্টটা ভালোই লেগেছে। কেমন কেমন দুর্দান্ত। এইবার কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে। এই জায়গাটা অসাধারণ, অসাধারণ। স্বর্গে পৌঁছে গেছি। গাড়ির থেকে মাথা বের করে নিয়েছি, উত্তেজিত হয়ে পড়েছি আমি পুরো। এত সুন্দর শোভা, দুর্দান্ত। অরুণাচল পুরো জমে গেছে। আপনারাও আসুন, এইরকম ফিলিংস পেতে হলে সোজা চলে আসুন অরুণাচল। দারুণ দারুণ।
এখন আমরা এসে পৌঁছেছি পিটিসো লেকের সামনে। এই ওপর থেকে লেকের ভিউ কি অসাধারণ লাগছে দেখুন, পুরো বরফে ঢাকা, তার মধ্যে এই লেক। মে জুন মাসে ওই লেকের সামনে পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এখন পুরো বরফে ঢাকা। অসাধারণ ভিউ, অসাধারণ। যে কোনো জায়গায় আসলেই বুবুর একটা আলাদা আকর্ষণ থাকে সেই জায়গার মার্কেটের প্রতি। এখানে তাওয়াংয়ের মার্কেটে ও কী দেখবে জানি না, কিন্তু সে আমাকে জোর করে বের করলো যে একটু তাওয়াংয়ের মার্কেটটা ঘুরে আসি। সব মেয়ের এটা থাকে, আবার কিছু কিছু ছেলেরও থাকে। এটা কোনো মানে দুঃখের কথা নয়। যে জায়গায় এসছি সেই জায়গার মার্কেটটা একবার দেখবো না, কিছু কিনি না কিনি কিন্তু দেখে নিই। এই মার্কেট দেখা, এখন ঘুরে ঘুরে হেঁটে হেঁটে এই তাওয়াংয়ের মার্কেট দেখুন। তবে খারাপ লাগছে না। এটা হচ্ছে তাওয়াংয়ের, আমরা যেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে তাওয়াংয়ের ওল্ড মার্কেট। এছাড়াও এখানে একটা নিউ মার্কেট রয়েছে, একটি নেহেরু মার্কেট রয়েছে। কি চোখে পড়েছে, আমি গাড়ি করে যাচ্ছিলাম তখন দেখেছি। বোঝো, গাড়ি করে যাচ্ছিলাম যখন তখন দেখেছি, সেই দেখে আইডেন্টিফাই করে রেখেছে, সেই দোকানে এখন এসছি। কিন্তু এটা বিশাল বড়। আরে এগুলো একদম ভালো হবে না। আরে ভালো, সবসময় ব্র্যান্ডেড কিনতে হবে তার কি মানে আছে? সব রকম বাবা, এই দোকানটা তো বেশ বড়। হ্যাঁ, অনেক বড়। কি হয়েছে? আমার তো হলো না, কিন্তু এই যে এতক্ষণ বলছিল যে বউ শুধু মার্কেটে ঘোরে, নিজের একটি প্যান্ট নিয়ে নিলেন, কিন্তু প্রথমেই তিনি। না তা নয়, আমি জোর করলাম, আমারটা হলো না, সাইজে পাওয়া যাচ্ছে না আর কি। যেটা পছন্দ সেটা সাইজে পাওয়া যাচ্ছে না, দেখি অন্য জায়গায়। এটা 1300 টাকা দাম ছিল, উনি বললেন 1200 দিতে। বুবুর তো পছন্দ হচ্ছে না, এদিকে আবার এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। ব্যাস হয়ে গেল। ভাবছি এটা নেবো কিনা, রায়েরও হয়ে যেতে পারে। রায় যদি পরে রায়, আমি না হলে আমি। কত দাম চাইছে? 1150। বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু এই দুজনের জন্য দুটি কেনাকাটা হলো। এখন আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে। আর আমাদের এই তাওয়াংয়ের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।